শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উৎপাদনের সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা, কারণ আমি খালি উৎপাদন বাড়াও বললে হবে না। উৎপাদনের সাথে যদি বাজারে যাওয়ার ব্যবস্থা না করি, বিক্রির ব্যবস্থা না করি, তাহলে এই উৎপাদন হবে না, তা করবে না। সেই ব্যবস্থাটা নিয়েই কিন্তু আমাদের এই প্রকল্প। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়। ক্ষুদ্র ঋণের অতি মাত্রায় যে সুদের চাপ, এটা অনেকেই নিতে পারে না। আমরা তার বিপরীতে ক্ষুদ্র সঞ্চয়, আমরা যাদেরকে ঋণ দেব তারা উৎপাদন করবে, ব্যবসা করবে, যে যেটা করতে চায় সেভাবে করে। যদি তা একজন 100 টাকা জমাতে পারে, সরকারের পক্ষ থেকে আরও 100 টাকা দেবো। 200 টাকা জমাতে পারলে সরকারের পক্ষ থেকে আরও 200 টাকা দেবো। 2 বছর দেবো, বেশি না। তারপরে ওই পল্লী সঞ্চয় ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, পর মুখোমুখি হবে না। এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমার বাড়ি আমার খাবার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি। বিশেষ করে মহিলা এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রায় প্রতি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে সেই আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আমাদের জাতির পিতা সীমানা চুক্তি করে গিয়েছিলেন, কোনো সরকার বাস্তবায়ন করেনি। আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে। সেজন্য ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রের কী কী সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়। এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি করে দিয়েছি, যে আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি, কিন্তু আমি শুধু রপ্তানি তো করবো না, নিজস্ব বাজার তৈরি করতে হবে। বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে যে কোনো একজন যুবক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, সে কিন্তু অন্তত 2 লক্ষ টাকা নিতে পারবে বা যৌথভাবে বেশি নিতে পারবে, আর জামানত দেওয়ার বেশি নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা চালু করেছি এবং কোম্পানি আইন পরিবর্তন হয়ে এক ব্যক্তি একটা কোম্পানি যাতে খুলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। সেখানে আমরা পণ্যদানা দিই, ট্রেনিং দিই। স্টার্ট আপ প্রোগ্রামের একটা ফান্ড করেছি, সেখান থেকে টাকা দিয়ে বলি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরির পিছনে ছুটে বেড়ানো না, নিজেই চাকরি দেবো, নিজেই মাস্টার হবো, নিজেই চাকরি দেবো, সেইভাবে কাজ করতে হবে। সেইভাবে আমরা আমাদের মানুষগুলিকে উদ্বুদ্ধ করছি, ইয়াং জেনারেশনকে তারা উদ্বুদ্ধ করছি, তারা যেন সেইভাবে কাজ করে। আমি যেহেতু 81 সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের দুরবস্থা। 74 সালের দুর্ভিক্ষের কথা আপনারা জানেন, যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভিক্ষ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এর পিছনটা চক্রান্ত ছিল। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি, কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন থেকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না। আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আদুল গায়ে মানুষ। আর দুর্ভিক্ষ 74-এর দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষ নিয়ে কথা,
81 সালে আসার পর দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম, আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের অবস্থা, সারি সারি মানুষ, গায়ে হাড় আর চামড়া, কোনো মাংস নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়া নৈহালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি। এমনকি যে বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। চিলমারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম? গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম? একটা ঘন্টা, কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি ডিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা, আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। জাতিপিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দেবেন। তিনি গুচ্ছ প্রকল্প রংপুরের, এখন লক্ষ্মীপুর, সেই চর থেকে শুরু করেন, কিন্তু সেটাও সম্পূর্ণ হয়নি। আমরা ক্ষমতা যাওয়ার আগে পরিকল্পনা নেই যে আমরা যদি কখনো ক্ষমতা যাই আমরা কি করব। যখন ক্ষমতা আসি, আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কাজের ব্যবস্থা আমরা নেই। এখানে বিজিডি, বিজিএফ, ভিডব্লিউবি, টিআর, জিআর, টাবিখা, ইজিপিপি, ওএমএস, খাদ্যবন্ধ কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সাথে সাথে বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, বিধবা এবং স্বামী পরিত্যক্তাদের জন্য ভাতা দেওয়া, এতিমদের জন্য সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গা দিয়ে দিয়েছিলেন। তাদের সহযোগিতা এবং শিক্ষা এবং তাদেরকে কারিগরি শিক্ষার ব্যবস্থা। আর যারা বয়স্ক তাদের জন্য ওই এতিমদের সাথেই শান্তি নিবাস ঘর করে তারা যেন সেখানে থাকতে পারে, একটা পারিবারিক সম্পর্ক ওঠে, সেই ব্যবস্থা করা। ব্যাপকভাবে আমরা এই কাজগুলি করে যাই, যার ফলে মানুষের ভিতরে একটা আস্থার সৃষ্টি হয়। যারা প্রতিবন্ধী, আমাদের কত প্রতিবন্ধী কেউ জানে না। এখন থেকে আমাদের পরিসংখ্যান ব্যুরো সেটাও হিসাব নেয় কোন পরিবারে কয়টা প্রতিবন্ধী আছে। প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিই এবং ভাতা দিয়ে থাকি। স্কুলে বাবা মা আসলে বাচ্চাদের পাঠাতো না। আমি যখন গ্রামে গ্রামে ঘুরেছি, অনেক মাকে জিজ্ঞেস করছে আপনি বাচ্চাকে স্কুলে পাঠান না কেন? স্কুলে যে কি হবে, ও তো 10 টাকা কামাই করে আসে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি টাকাটা দেই আপনি কি পাঠাবেন? তো বলে তবে পাঠাবো না কেন, গ্রামের মানুষ তো সুন্দর করে কথা, তবে পাঠাবো না কেন। তারপরে ঠিক আছে, দোয়া করেন, আমি যদি কোনোদিন ক্ষমতা যাই তবে ঠিকই দেবো এবং আপনাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আজকে কিন্তু আমরা সেটা করি। আজকে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি জাতির পিতা আপনারা জানেন যে অবৈতনিক করে যায়। সেই প্রাথমিক বিদ্যালয় আরও বৃদ্ধি করা, প্রতি 2 কিলোমিটার মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা, সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, বিনা পয়সায় আমরা এমনকি টিফিনের ব্যবস্থা। আমি বলছি আমরা খালি মানে কোথায় কে অনুদান দেবে সেটা না, আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ত হয়ে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা, অথবা মাদের কাছে
টিফিন বক্স দেওয়া যায় তারা দেবে। এইভাবে আজকে আমাদের স্কুলে ভর্তির হার বেড়ে গেছে। স্যানিটারি ল্যাট্রিন, সুপেয় পানির ব্যবস্থা সারা বাংলাদেশেই কিন্তু আমরা করেছি। প্রায় ৯৮% মানুষকে এই সুফলটা পাচ্ছে। তবে আমাদের একটা অসুবিধা আছে, যেমন ধরেন পানি পরিশুদ্ধ করার জন্য আমরা করে দিলাম, কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা, সেটা যে যত্ন নেওয়া, এই যত্নটা আমাদের দেশের মানুষ নেয় না। এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। যাক, সেই সচেতনতাও আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার ফলে অনেক সংসারের দ্বন্দ্ব কমে গেছে, বয়স্কদের একটা স্থান হয়ে গেছে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে ২১টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি। ৩৩৪টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব। আমাদের অতি দরিদ্রের হার এখন ২৫.১ থেকে নেমে ৫.৬ নেমে এসেছে। আমি অন্তত এটুকু বলতে পারি যে ওই ৫.৬ থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সবার অন্তত একটা ২ কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু আপনারা জানেন আমাদের প্রবৃদ্ধি কিন্তু প্রায় ৭-৮-এ চলে এসেছিল। মূল্যস্ফীতি সবসময় নিয়ন্ত্রণ রেখেছি, কারণ মূল্যস্ফীতি যদি কম থাকে, প্রবৃদ্ধি যদি উপরে থাকে, তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-১৯ দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের ৫ পর্যন্ত প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, ১১বার গাজার যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু আনতে হয়। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি নেওয়া হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। কোভিড-১৯-এ আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়, টেস্টিং বিনা পয়সায়। ধনী দেশগুলিও কিন্তু করে নাই, কিন্তু আমরা করেছি। আমরা যেভাবে এটা মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি, যদিও এটা করতে যে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে, তারপরেও আমরা কিন্তু এটা করতে পেরেছি। ঠিক এইভাবেই আমাদের দেশে আমি মনে করি যে আমাদের গ্রামের অর্থনীতিকে যত শক্তিশালী আমরা করতে পারবো। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, একসময় অজপাড়া গ্রাম, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে ফেরি পার হয়ে যেতে হতো। সেই টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাটবার, ওই কিছু কিনতে হলে হাটবারে কিনতে হবে, তেমন কোনো দোকানপাটও ছিল না। পাটগাতি বাজারে কয়েকটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা যাবেন, সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটগাতি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ বিক্রি হয়েছে। সেখানে এখন সুপার মার্কেটও তৈরি হয়ে গেছে। আর এখন তো আর মানুষকে ছেঁড়া কাপড় পরতে হয় না। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষ পীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি আমাকে গল্প করলেন যে সে আসছিল, দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো,
বললো যে আপনার কি সকালে নাস্তা খাচ্ছেন? মানে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদে লাগছে, 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না 4 বেলা পাচ্ছি। এই জায়গাটা নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন, কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রযোজ্য চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া, তারা অপোজিশনে, আমি যেদিন ঘোষণা দিলাম পার্লামেন্টে বললো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে সারা জীবনকে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজনে অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতিবিদরা এটা চিন্তা করেন যে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের এই অর্থনীতি গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, আগুন দিয়ে পোড়ানো, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালে 18 অক্টোবর আগুন দিয়ে সমস্ত পোড়ানো, নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলি তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেই, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে নয়। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল, বলছিলাম নিজের টাকায় করবো, তখন কারো সমর্থন পাইনি। কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করবো। আমরা সেটা করেছি। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু রেল, এই রেল চলে যাবে একেবারে আমাদের মংলা পোর্ট পর্যন্ত। সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌপথ, রেলপথ, বিমান, সব দিকেই কিন্তু সড়ক পথ, আপনারা নিজেরাই এখন দেখেন। আমি আর নাম বলতেছেন যে আমরা যেগুলি করতে পেরেছি এই সীমিত সম্পদ নিয়ে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, উৎপাদন বাড়ানো, চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি, প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে লেখাপড়াতে, এবং উচ্চশিক্ষা গবেষণার জন্য আলাদা ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে, সেখান থেকে আমরা অর্থ দিচ্ছি বা অন্য মন্ত্রণালয় থেকে দিচ্ছি। গবেষণা আমাদের সব থেকে বেশি দরকার। আমি অর্থনীতি সমিতিকে বলবো, আপনারা গবেষণা করছেন, বিশাল আর্টিকেল আমি দেখলাম, অনেক বই, হয়তো অত সব পড়তে পারবো না, কিছু চোখ বুলিয়েছি। তা আমাদের গবেষণা দরকার, যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যেন আমাদের আঘাতটা না আসে, এই অভিঘাত থেকে রক্ষা করা, সে ব্যবস্থা যেমন আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেটা মাথায় রেখেই আমাদের সব রকম নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। আজকে সকালে হাতে মোবাইল ফোন, প্রত্যেকেই আজকে এখন আর মানে ঘরে বসে মানুষ বিদেশে ইনকাম করতে পারে, সেখানে ফ্রিল্যান্সার করে দিয়েছি তাদের ট্রেনিং দিয়ে। কাজে এখন একটা ইউনিয়নে বসে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে। আগামীতে যেহেতু আমরা কথা দিয়েছিলাম 2021 সাল দিন বদলের সনদ, আমরা সেই দিন বদলের সনদ বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সামনে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে
2009 থেকে 2021 পর্যন্ত যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, তখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব। 24-এ আবার এটা হিসাব করা হয়েছে, আন্তর্জাতিকভাবে তারা হিসাব দেখে যে আমাদের অর্জনগুলি ঠিক আছে কিনা। তাদের হিসাব মতো এখন আমরা ঠিক আছি, আমরা 26 থেকে যাত্রা শুরু করতে পারবো। তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা, আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো, সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। দর্শক, বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কুমিল্লার 14 গ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাতে মিয়াবাজার হাইওয়ে থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলেন, আসলে কুমিল্লা হাইওয়ে পাড়িতে আমরা দেখেছি কুমিল্লা 14 বাতিশা ইউনিয়নে বসন্তপুর গ্রামে আজকে সকাল ভোর 6:30 দিকে সেই ঘটনাটা ঘটেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে এসবিআই রিল্যাক্স যে বাসটা ছিল, আসলে সকালে 4টার সময় আসলে ঘটনাটা ঘটে। ড্রাইভার ঘুমন্ত অবস্থা আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে যায়, বিদায় 5 জন নিহত হয় এবং 7 জন আহত হয়েছে। আমরা যারা ফায়ার সার্ভিসে যে বিপ্লব কুমার দাস, উনি আমাদেরকে জানিয়েছেন, তথ্য নিশ্চিত করেছেন 5 জন নিহত ঘটনা। তবে আমরা এখন বাসের মধ্যে যে প্রত্যক্ষদর্শী ছিল, যে বাসের মধ্যে ছিল, গত রাতে একসাথে আসছিল, আজকে তার আত্মীয় স্বজন এখানে 5 জন নিহত মধ্যে 1 জন নিহত আত্মীয় স্বজন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। আসলে উনি হচ্ছেন চট্টগ্রামের কক্সবাজার টেকনাফ এলাকার মুক্তার হোসেন। মুক্তার হোসেন সঙ্গে একটু কথা বলবো সরাসরি। আসলে ঘটনাটা কি ঘটেছিল আপনি একটু যদি আমাদের জানান। কি হয়েছিল ঘটনা একটু জানান বিস্তারিত। আমরা রাত 2টার সময় এসে টাঙ্গুর থেকে গাড়ির টিকিট নিচ্ছি। ওখানে আসার সময় ওখান থেকে আসার সময় আমরা হোটেল বিরতি দিয়েছি। বিরতি দেওয়ার পর ভাত পানি খাইছি, খাওয়ার পর একটুখানি গাড়ি চালছে। চালু হওয়ার পর দুর্ঘটনায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর হঠাৎ করে দেখছি যে কয়েকটা মানুষ মারা গেছে। আর ওখানে দেখছি আমার তালতো ভাইও ওখানে আছে, যে আমার সাথে গেছে। আসার সময় তালতো ভাইটা মারা গেছে। তখন আমরা গাড়িটা কিভাবে বের হয়েছি, আমাকে কে বের করছে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আমি কিন্তু হোস্টটা হারিয়ে ফেলছিলাম, নিজেও জানি না। আর ওখান থেকে আমাদেরকে পুলিশ উদ্ধার করছে, হাসপাতাল নিচে নেওয়ার পর ওখানে চিকিৎসা করার পর আমাদেরকে টানায় নিয়ে আসে, আমাদের লাশটা যেন আমাদের দিয়ে দিই। যে আপনি শুনছিলেন আসলে বিস্তারিত যেটা বলছিলেন আসলে মুক্তার হোসেন। আর উনি আরো জানিয়েছেন, ঢাকা থেকে যে চট্টগ্রামমুখী যে বাসটা ছিল রিল্যাক্স এসি কোচ, আপনার জানিয়ে রাখি, সে বাসের ড্রাইভার আসলে ঘুমন্ত অবস্থা আসলে নিয়ন্ত্রণ হারিয়ে, আপনাকে জানি কুমিল্লা 14 গ্রামের যে বসন্তপুর যে এলাকায় ঘটনাটা ঘটেছে সকাল 6:30টার দিকে আজ। আর আপনাকে জানা রাখি, এখানে যে 5 জন নিহত হচ্ছে, এর মধ্যে একজন হচ্ছে 5 জনের 2 জনের পরিচয় আমরা পেয়েছি। এর মধ্যে একজন পরিচয় হচ্ছে আপনার চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিপন, সেই সাথে যদি আরেকটা জায়গায় টেকনাফের মোহাম্মদ হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি 3 জনের পরিচয় আমরা এখন পাইনি। তাদের আত্মীয় স্বজন আসলে রয়েছে। যে বাসের অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, যে বাসের দুর্ঘটনা ঘটেছে, সেই বাসটাকে উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ নিয়ে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে ঘটনাটা ঘটেছে আসলে একটা মর্মান্তিক ঘটনা। রাত 11টার দিকে আসলে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার কথা রয়েছিল। এর মধ্যে এই ঘটনাটা সকাল 6:30টার দিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার যে 14 গ্রামের যে বসন্তপুর এলাকা, সেই বসন্তপুর এলাকায় আমরা ঘটনাটা ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি, আসলে এখানে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। তবে একটা বিষয় বলা বাহুল্য, এখানে যে 7 জন আহত হয়েছে, তারা আসলে উপজেলা 14 স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। তবে একটু জানিয়ে রাখি, কুমিল্লা যে হাইওয়ে রিজনের যে ফায়ার সার্ভিস বিপ্লব ভট্টাচার্য ছিলেন, বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন যে আমরা ঘটনাস্থল সাথে যাই, যাওয়ার পরে ওখান থেকে আসলে সেখান থেকেই কুমিল্লার যে এই 14 গ্রামে যে বসন্তপুর এলাকায় ঘটনা ঘটেছে, সেই বসন্তপুর ঘটনায় আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আসলে সম্পূর্ণ দোষটা আসলে বাসের ড্রাইভারের আসলে ঘুমন্ত অবস্থা আসলে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাতে আসলে আমরা খেয়াল করেছি যে আসলে এখানে আসার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সকাল থেকে তারা আসলে প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং যারা স্থানীয় ছিল এবং সেই সাথে যারা ফায়ার সার্ভিসের লোক ছিল, তারা আসলে ঘটনাস্থলে তাড়াতাড়ি যায় যে ওখান থেকে যে আসলে উদ্ধার করে সকলকে 14 গ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং 7 জন আহত অবস্থায় তাদের ছিল, তারা চিকিৎসা আসলে প্রদান করেন। সবকিছু মিলে আমি বলতে পারি কুমিল্লার যে সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থায় আসলে যে ঘটনা ঘটেছে, মিয়াবাজার ফায়ার আছে যে লোক মানুষজন জানিয়েছেন 5 জন নিহতের কথা আমাদেরকে নিশ্চিত করেছে এবং তাদের আত্মীয় স্বজন এখানে আমরা দেখেছি। সেই আত্মীয় স্বজনের তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনার প্রত্যক্ষদর্শী
জানিয়েছেন আসলে ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমি আপনাকে জানিয়ে রাখি আসলে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম বসন্তপুর এলাকায়, এবং সেই সাথে বাসের যে রিল্যাক্স যে এসি কোচ গতকাল রাতে আমরা রাত 10টার দিক থেকে বাসটা ঢাকা থেকে চট্টগ্রাম মুখী আসলে এই আসার পথে চৌদ্দগ্রামের ভোর সকাল 6টার দিকে আসলে ঘটনাটা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছেন বাসের অবস্থাটা, যে বাসের এই মানে এক পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পরে এখান থেকে আসলে সামনের দিকে 4 জন নিহত, পেছন দিক থেকে 1 জন নিহত হয়েছে। আমরা বাসের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই বাসের এই অবস্থা থেকে আসলে তারা বলছেন যে এইভাবে এত 5 জনের নিহত হওয়ার কথা না, কিন্তু তারপরে এখানে যে বড় একটা ঘটনা ঘটে গেছে, এককভাবে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে আসলে বলা ছিল কুমিল্লার যে চৌদ্দগ্রাম বসন্তপুর এলাকায় যে ঘটনাটা ঘটেছে আসলে খুব হৃদয় বিদারক। সেই সাথে 5 জন নিহত ঘটনা, তার আত্মীয়স্বজন যারা আসছে তারা লাশ নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। সেই সাথে 7 জন আহত অবস্থায় তাদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কেন্দ্র থেকে আসলে চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই সাথে তারা বলছেন আমাদের লাশগুলা যা তাড়াতাড়ি দেওয়া হয়, পরিবার যারা আছেন তারা তা দাবি করছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে 5 জন নিহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন। দেখছেন দেশ জনপদ লাইভ। সাপ্তাহিক ছুটির দিনে লাগামহীন নিত্যপণ্যের বাজার। গরমের অজুহাতে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম সহ সব ধরনের সবজির দাম। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর রাজবাড়িতে আমরা যুক্ত হব। সেখানে রয়েছেন শামীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শামীম, আপনি জানাবেন, আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে মাছ মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, দরদাম? আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ক্রেতারা কি বলছেন এই বিষয়ে। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়িতে যে সবজি রয়েছে সেই সবজিটি কিন্তু স্থানীয় যে কৃষকদের উৎপাদনকৃত সবজিটি। তো এই জায়গার যে সবজিটি রয়েছে সেই সবজিটি ভালো, তবে তুলনামূলক রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা হলে পরেও এখানের যে সবজিটি রয়েছে সেই সবজিটির প্রত্যেকটি জিনিসের কিন্তু উচ্চ মূল্য রয়েছে। তার মধ্যে যদি আমরা বলি যে মরিচের মূল্য, যেটা কাঁচা মরিচ রয়েছে সেই কাঁচা মরিচটির মূল্যটা কিন্তু গত সপ্তাহে যে মরিচটির দাম ছিল 80 থেকে 90 টাকা বা 100 টাকা, সেটির দাম বেড়ে কিন্তু আজকে 150 থেকে 160 টাকা বিক্রি করছে। পাশাপাশি যে এখানে উস্তা, পটল, করলা, লাউ সহ যে পণ্যগুলি রয়েছে প্রত্যেকটারই কিন্তু 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের দরের কিন্তু এখানে 60 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। যে আমরা যদি সব মিলে বলা যায় যে কৃষি প্রধান জেলা রাজবাড়ী জেলা, এই জেলার যে সবজিগুলো রয়েছে সেই জেলাগুলির সবজিগুলো যদিও ভালো, তারপরেও কিন্তু দামে প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যে মাছ এবং মাংসের যে বাজারটি রয়েছে সেই কথাটা যদি বলি, এই রাজবাড়ী জেলার পদ্মা নদীর মাছ পাওয়ার কারণে ক্রেতারা সহজেই নদীর মাছ পাচ্ছে, পদ্মা নদীর মাছ পাচ্ছে। এখানে মাছের দাম তুলনামূলক কিন্তু বেশি। পাশাপাশি যদি মাংসের কথাটা বলি, এখানে রাজবাড়ী জেলার মাংসের বাজারটাও কিন্তু ভালো, মাংসটাও কিন্তু ভালো পাওয়া যায়। সেখানে যদি সব মিলে বলি যে এখানে যে স্বাস্থ্যসম্মত মাংস আমরা পাই, তবে এখানে যে মাংস যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন যে 700 থেকে 750 টাকা কেজি দরে তারা গরু মাংস বিক্রি করছেন। ঈদের বাজারে কিন্তু তাদের মাংসের দাম আরেকটু বৃদ্ধি পেতে পারে বলে তারা ধারণা করছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার যে সবজি বা মাছ মাংসের বাজার রয়েছে সেই মাংসের বাজারটা জিনিসটা যদিও ভালো, তারপরেও কিন্তু যে পরিমাণ দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেই দামে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের আয়ের সাথে যে ব্যয়টা সেই ব্যয়টা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে এই কারণে তাদের দাবি যে তাদের আয়ের সাথে যদি প্রত্যেকটা পণ্যের দাম হয় তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো এই ছিল রাজবাড়ী জেলার সবজি বাজার বা মাছ মাংসের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম শামীম। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজহুল ইসলাম। মাঝার, আজকের ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। তিনি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা
রাজধানীর বাইরেও বাজারের কথা শুনছিলাম, রাজধানী ঢাকাও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজধানী ঢাকায় কিন্তু দিনের পর দিন সবজির দাম বেড়েই চলছে। আমরা কিছুদিন আগেও 10-15 দিন আগেও যেখানে সবজির দাম আমরা স্বস্তির কথা বলছিলাম, সেখানে কিন্তু আবার সবজির দাম বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে গরমকে কেন্দ্র করে, অর্থাৎ গরমের অজুহাতে থেকে বিভিন্ন সবজির দাম, একই সাথে ভরা মৌসুম, এই চালের বাজারেও কিন্তু ভয়াবহ অবস্থা। অর্থাৎ যেখানে চালের দাম ব্যবসায়ীরা বলেছিল যে নতুন ধান আসলে হয়তো বা চালের দাম কমবে, কিন্তু সেখানেও তার উল্টো চিত্র আমরা দেখছি। অর্থাৎ নতুন সে ভরা মৌসুমে বোরো ধান যখন অনেক বেশি ভালো ধান হয়েছে, ফলনও ভালো হয়েছে এবং কৃষকরা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কিন্তু ধান সংগ্রহ করতে পেরেছেন, সেখানেও কিন্তু রাজধানীর বাজারগুলোতে চালের দাম একটুও কমেনি, বরঞ্চ সেখানে আগে যে দাম ছিল সেই দামই। মিনিকেট যে চালটা ভালো সেটি হচ্ছে 70 থেকে 72 টাকা, আগেও বিক্রি হচ্ছে, এখনও বিক্রি হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে একটু চালের মাল বেঁধে হয়তো বা কিছু চালের দাম বেশি, কিন্তু দাম কম, কিন্তু ওভারঅল চালের দামটা বেশি। আমি যদি আপনাকে মোটা চালের কথা বলি, সেই মোটা চালও কিন্তু 52 থেকে 55 টাকা, যদিও কিছু দোকানে একটু কম পাওয়া যাচ্ছে। আর আমি যদি আপনাকে মুদি দোকানের কথা বলি, ওভারঅল আমরা মুদি দোকানের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে খুব বেশি সুখবর নেই মুদির বাজারে। এবং আপনি জানেন যে ঈদকে কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে মশলার দাম। আপনি জানেন যে কুরবানির ঈদে মশলার চাহিদা এমনিতে একটু বেশি থাকে। আমরা মশলা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে মশলার বাজার মূলত রোজার ঈদের পর থেকে বাড়তি, এবং সেটি কিন্তু অব্যাহত আছে এবং দিনের পর দিন বাড়ছে, এবং সেটি কমারও কোনো তারা লক্ষণ দেখছেন না। আমি আপনাকে যদি বলি যে তেলের বাজারে কিছুদিন আগে সয়াবিন যে তেল, সেটি কিন্তু এখনও বাড়েনি, তবে কিছুদিন আগে যে 4 টাকা বাড়ানো হয়েছিল এখন পর্যন্ত বাড়েনি। তবে সব ধরনের মুদি পণ্যের দাম কিন্তু বেড়েছে। রসুনের কথা যদি আপনাকে বলি, যে রসুন 1 সপ্তাহ 15 দিন আগেও 180 টাকা ছিল, সেটা এখন 220 থেকে 230 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ মানুষের যে ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকে এই মুদির বাজারকে কেন্দ্র করে, বা বিশেষ করে নিত্যপণ্যের বাজার, সেই নিত্যপণ্যের বাজার কিন্তু দিনের পর দিন বাড়ছে। ব্যবসায়ীরাও আসলে বুঝতে পারছেন না কেন এভাবে পণ্যের বাজার বাড়ছে, তবে তারাও কিন্তু বলছেন যে পণ্যের দাম বাড়ার ফলে কিন্তু ক্রেতাদের সাথে তাদের মাঝে মধ্যে এক ধরনের বিতর্ক করতে হয়। আসলে এটি মূলত তারা জানেন না কেন বাড়ছে, তবে তারা যেটি বলছেন, সরকার যদি বাজার তদারকি বাড়ায়, একমাত্র বাজার তদারকির মধ্য দিয়েই কিন্তু সম্ভব, এবং যারা আড়তদার আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যদি একটা সুস্থ সমাধান করা যায়, তাহলে হয়তো যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনযাপন একটু হলেও সহজ হবে। অর্থাৎ সবাই চাচ্ছেন এই নিত্যপণ্যের বাজারে সরকার একটু তদারকি বাড়াক, এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাপন সহজ হবে। এই ছিল রাজধানীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লিরিয়া। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাঝারের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন যুক্ত হচ্ছেন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা শুরুতে ময়মনসিংহে যুক্ত হচ্ছি। ময়মনসিংহে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন ইলিয়াস। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণায় একেবারেই নির্বাচন জমে উঠেছে। 3টি উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু বিরামহীন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা শেষ মুহূর্তের ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররাও কিন্তু নানা হিসেব নিকেশ করছেন। অর্থাৎ ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে একেবারেই উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা কিন্তু নির্বাচনটিকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু নিয়েছেন। অর্থাৎ এই ভোটাররা বলছেন যে তারাও কিন্তু উন্নয়নের স্বার্থে এবং জেনে বুঝে যে যার দ্বারাতে উন্নয়ন হবে সেই প্রার্থীকেই কিন্তু তারা নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররা বলছিলেন। অর্থাৎ আমি যদি বলি যে 43 জন প্রার্থীর মধ্যে 43 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী কিন্তু তারা মাঠে রয়েছেন এবং তারা বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা দেখেছি যে নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ তারা বলছেন যে একটি সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে একেবারেই অবাধ
নিরপেক্ষ নির্বাচন হবে প্রথম ধাপের মতো। দ্বিতীয় ধাপে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু একেবারেই যে শেষ মুহূর্তের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একেবারেই জমে উঠেছে এবং প্রার্থীরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সেই ভোটাররাও কিন্তু প্রার্থীদের দেখছেন, অর্থাৎ কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে সেই চিন্তা ভাবনাও কিন্তু তারা করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে একেবারেই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে আমরা দেখেছি প্রথম ধাপের নেই দ্বিতীয় ধাপেও প্রশাসন তৎপর রয়েছে এবং তারা কিন্তু মাঠে কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। দর্শক, আমরা এ বিষয়ে জানতে শেরপুরে যাচ্ছি। শেরপুরে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক। রফিক, শেরপুরে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি শেরপুরের নকলা উপজেলাতে। আপনারা জানেন যে শেরপুরের দুইটি উপজেলাতে নির্বাচন হবে আগামী 21 তারিখ, এর মধ্যে নকলা এবং নালিতাবাড়ি। তো নির্বাচনের সময় কিন্তু আর 2-3 দিন রয়েছে। তো এই অবস্থায় সর্বশেষ যে অবস্থা রয়েছে, এই অবস্থায় প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি তারা কিন্তু ভোট ভিক্ষা সহ তারা তাদের উন্নয়নের কথা বলছে। আপনাকে একটু দেখাই যে এই নকলা কিন্তু পোস্টারে ছেয়ে গেছে এবং এই নকলাতে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 4 জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,79,000। তো এই অবস্থায় কিন্তু ভোটাররাও কিন্তু প্রার্থীদের নানা প্রতিশ্রুতির কথা শুনছে এবং প্রার্থীদের কথাও বলছেন। আমি যে এখানে রয়েছি, এখানে কিন্তু প্রচার প্রচারণা চলছে। এখানে একজন প্রার্থী রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো যে তার প্রচারণার সর্বশেষ কি অবস্থা এবং তার কাছে জানতে যাব যে আপনার কোনো আছে কিনা নির্বাচনের প্রতিশ্রুতি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা পৌরসভা শাখার সভাপতি। আমি 1 বছরের জন্য উপনির্বাচনে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলাম। আমি 1 বছরের মধ্যে মানুষকে ন্যায়টা দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ বিভিন্ন অফিসে তাদের ন্যায়টা পাইছে, তারা হয়রানি হয় নাই, থানায় মিথ্যা মামলার সুযোগ দেই নাই, হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য করার সুযোগ দেই নাই। এইসব কারণে গত 1 বছরে আমার কার্যক্রমে এবং আমি সততা এবং নিষ্ঠার জন্য শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলাম। রফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শেরপুরে নির্বাচনের প্রচার প্রচারণা জানাচ্ছিলেন সহকর্মী রফিক। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। তীব্র দাবদাহে পড়ছে দেশ, কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা কেমন আজ দেখছেন? আবহাওয়া অফিসের পূর্বাভাস কি বলছে? ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন, তীব্র দাবদাহ কিন্তু চুয়াডাঙ্গাতে বয়ে যাচ্ছে। তো এর মাঝখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 32 ডিগ্রি সেলসিয়াস। এবং তবে বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ অধিক বেশি আর কি। এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু বেশি গরম অনুভূত হচ্ছে আর কি। আর এই গরম অনুভূত হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু হাঁসফাঁস করছে। একবারে বলা যেতে পারে যে একদম ঘেমে কার্দমাক্ত অবস্থায় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আরেকটু জানাই, সেটা হচ্ছে গতকাল বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনি এই তাপমাত্রার যে পারদের পরিমাণটা থেকে বুঝতে পাচ্ছেন যে সেটা কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু খুব বেশি তা না, অর্থাৎ সূর্যের উত্তাপ ছড়াচ্ছে না, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে মানুষ কিন্তু ঘামছে বেশি। এই ঘামার কারণে কিন্তু মানুষ একরকম অস্বস্তির ভিতরে দিন পার করছে বলা যেতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু ওই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু মানুষ পড়েনি। তবে আমি একটু আরো জানিয়ে রাখি যে তবে নিম্ন আয়ের মানুষ কিন্তু বেশি দুর্ভোগে পড়বে যদি বাতাসে। সেতু, ধন্যবাদ আপনাকে।
আবারও বেড়েছে চট্টগ্রাম সদর হাসপাতালে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জি মিমি, আপনি যেমনটা বলছেন আসলে তীব্র যে গরম চলছে, গরম আর ঠান্ডা, এই বিষয় নিয়ে আসলে চট্টগ্রামে যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে ঠান্ডা গরম জনিত রোগ আসলে মানুষ ভিড় করছে। আমরা সকালে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে কয়েকটি ওয়ার্ডে আমরা ঘুরে ঘুরে দেখেছি গরম জনিত যেসব রোগ রয়েছে, বিশেষ করে ডায়রিয়া, আপনার নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, এইসব বিষয় নিয়ে আসলে মানুষ ভিড় করছে। কারণ হচ্ছে যে এখানকার প্রতিটা ওয়ার্ডে, বিশেষ করে শিশু ওয়ার্ড থেকে শুরু করে জরুরি যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডে সাধারণ মানুষ ভিড় করছে। পাশাপাশি আশপাশে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলা থেকেও নগরের এই হাসপাতালে সাধারণ রোগীরা ভিড় করছে। যেসবরা বলছেন যে তীব্র তাপ দেওয়া হচ্ছে, সেই তীব্র তাপ দেওয়ার কারণে আসলে পরিচ্ছন্ন পানি বা বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার গ্রহণ না করার কারণে মূলত ডায়রিয়া থেকে শুরু করে অন্যান্য যেসব রোগ দেখা দিয়েছে। পাশাপাশি এইসব রোগ থেকে বাঁচতে হলে বিশুদ্ধ খাবার এবং যদি হঠাৎ স্ট্রোক অথবা ডায়রিয়া বা জ্বর এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলছেন চিকিৎসকরা। এই ছিল চমেক হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।